ওই শয়তান কৌশল আইরি রোহনকে মদের সাথে বিষ খাইয়ে মেরে দেওয়ার জন্য আমাকে হুমকি দিচ্ছে। কিন্তু কিন্তু আমি 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 কি করে রোহনকে মারবো? আমি যে ওকে ভালোবেসে ফেলেছি। আমি আজও আমায় ছেড়ে আমায় ভুলে একটু থাকতে পারে না, একটু চোখের আড়াল হলে এসে। রূপসা, এই যে রূপসা, আচ্ছা কোথায় যাও বলো তো? সেই কখন থেকে আমি তোমায় খুঁজছি। ও তাই বুঝি? একটু চোখের আড়াল হচ্ছে না বুঝি? কি করে হবে? তুমি যে আমার চোখের তারা। তাই বুঝি? আর এতদিন যে আমি তোমার চোখের বালি ছিলাম। সেদিন কি জানতাম যে তুমিই হবে আমার ভালোবাসার কুসুম কলি? না না, তাই বুঝি? হ্যাঁ রূপসা, তোমার ছোঁয়ায় আমার জীবন অনেকখানি বদলে গেছে। মৃত্যুর মুখ থেকে তুমি আমায় আবার নতুন জীবনে ফিরিয়ে এনেছো। তোমার এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না রূপসা। না গো না, ঋণী তো আমি তোমার কাছে। তুমি আমার মতো একটা তুচ্ছ মেয়েকে রাস্তা থেকে তুলে এনে ভালোবাসা দিয়েছো, নতুন জীবন দিয়েছো। রূপসা, दीवाना मैं तेरा दीवाना, दीवाना मैं तेरा दीवाना, मोहब्बत क्या है अब ये जाना, नजरे जो चुमके आई तुझे चुमके छाने लगा नशा, दीवाना मैं तेरा दीवाना, मोहब्बत क्या है अब ये जाना। जाने क्या कहा, जाने क्या कहा, आँखों से मेरी आँखों से तेरी, जाने क्या कहा, जाने क्या कहा। रंगाए दोगे मुझको क्या सनम, रंगाए दोगे मुझको क्या सनम, तू रख ले मेरी लाज और शर्म, नजरे जो चुमके आए तुझे चुमके छाने लगा नशा, दीवाना मैं तेरा दीवाना, मोहब्बत क्या है अब ये जाना, मोहब्बत। ইউ রাস্কেল, তোমাদের কারবারে আমি যদি না কেরোসিন ঢেলেছি তো আমার নাম কৌশিক লাড়ি নয়। এক্সকিউজ মি, তোমরা কি খুব ব্যস্ত আছো? আমি কি তাহলে পরে আসবো? আরে না না, আসুন, কি বলতে চান বলুন। কিছু ওয়ার্কার হঠাৎ করে স্ট্রাইক ডেকেছে। ওরা মালিক পক্ষের সঙ্গে কথা বলতে চায়, আর আমি চাই তুমি ওদের সাথে গিয়ে কথা বলো। নিশ্চয়ই যাব। যারা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের কারখানাকে বাঁচিয়ে রেখেছে, তাদের কথা শোনা তো আমাদের কর্তব্য। তাহলে যাও রোহন, তুমি ওখানে যাও। তুফান সিং তোমার জন্য গাড়ি নিয়ে ওয়েট করছে। ইমিডিয়েট তুমি সেখানে যাও। ওকে, আমি এখনই যাচ্ছি। রূপসা, আমি আসছি। ফিরে এসে কিন্তু আমরা লাঞ্চটা একসঙ্গেই করবো। বাই। ঠিক আছে রোহন, আমি তোমার জন্য ওয়েট করব। আও রূপসা, আমাকে এখানে কি কাজের জন্য নিয়ে আসা হয়েছে তুমি কি সেটা ভুলে গেলে? ভুলিনি স্যার, আমি কিচ্ছু ভুলিনি, কিন্তু আমার শরীরে মানুষের রক্ত বইছে তো, তাই মনুষ্যত্ব বিক্রি করে আপনার পাপের ভাগীদার আমি হতে পারবো না। রোহনকে ভালোবাসার জালে জড়িয়ে এখানে একেবারে পাকাপাকি ভাবে সংসার করবার
মতলবে চড়ছো, তাই না? কিন্তু তুমি কি জানো তোমার আসল পরিচয়? আই মিন তুমি যে একটা কলগল, সেটা রোহন জানলে তোমাকে লাথি মেরে রাস্তাতে নামিয়ে দেবে। তাতে আমার হয়তো একটু কষ্ট হবে স্যার, কিন্তু তবু আমার মনে শান্তি থাকবে, সান্ত্বনা থাকবে যে ওই দেবতার মতো মানুষটার আমি কোনো ক্ষতি করিনি। করবে করবে, তুমি যে কাজের কন্ট্রাক্ট নিয়ে এখানে ঢুকেছো সেটা না ফিনিশ করলে আমি তোমাকে ফিনিশ করে দেব। আমি মরবো, তবু রোহনের কোনো ক্ষতি করতে আমি পারবো না। এত বড় তোর স্পর্ধা, ওই কিনা আমার সাথে বেইমানি করিস? কি সত্যি তোকে দিই। এই রে, রূপসার গায়ে আরেকটা আঘাত করলে তোমার হাতটা আমি ছিঁড়ে নেবো মিস্টার লাইরি। বাকি তুমি এখনো সেখানে যাওনি? না, কারণ তুফান সিং বলল যে তুমি একটা ক্যাচাল করার জন্য ফলস চাল দিয়ে আমাকে সরিয়ে ফেলতে চাইছিলে। এখানে এসে দেখলাম তুফান সিং এর কথাই ঠিক। বেঈমান তুফান সিং, তোমাকে সালা শুয়োরের বাচ্চা আমি পরে দেখে নেব। বলো মিস্টার লাইরি, কেন তুমি রূপসার গায়ে আঘাত করছিলে? আরে কোথায় কোথায় আঘাত করছিলাম? ও তো আমি একটু দাদা হয়ে বোনকে একটু শাসনই করছিলাম। দাদা নয়, ও দাদা নয়, ও একটা শয়তান, ও একটা জানোয়ার। রূপসা, রূপসা বোন আমার, তুই আমার শয়তান জানোয়ার বলে গালাগাল দিয়ে চলে গেলি। তুই রোহনকে ঠিক মতো দেখাশোনা করছিস না বলো? আমি তো তোকে একটু শাসনই করছিলাম। কে বললো রূপসা আমাকে ঠিক মতো দেখাশোনা করছে না? কে আবার? স্যার মানে তোমার বাবাই তো বললেন। না, আমি এ কথা কখন বললাম আর কেনই বা বলবো? আর তাছাড়া আমি নিজের চোখেই তো দেখতে পাচ্ছি রূপসা এখন রোহনকে অনেক বেশি কেয়ার করছে। স্যার, আর এটা বেশ বুঝতে পারছি তুমি ওদের সম্পর্কটা মেনে নিতে পারছো না, এটা আমি ভালো মতো দেখতে পাচ্ছি ম্যানেজার। শুধু তাই নয়, উনি আমাদের ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করছেন। কারখানার ওয়ার্কাররা ওনাকে আর পছন্দ করছেন না, তাই আমি চাই ওনাকে ইমিডিয়েটলি বরখাস্ত করা হোক। এটা আমি অনেক আগেই করতাম না রোহন, কিন্তু তোর অসুস্থতার জন্য সেটা আর হয়ে ওঠেনি। এবার যখন তুই সুস্থ হয়ে উঠেছিস, তাহলে আজই এই কোম্পানির সমস্ত দায়িত্ব আমি তোর হাতে তুলে দিয়ে ওই ম্যানেজারকে আমি শোকজের লেটারটা ধরিয়ে দেব। জাস্ট এ মিনিট স্যার। আপনার দাদার নিরুদ্দেশের আসল ঘটনার সাক্ষী কিন্তু আমি, আর আপনার বৌদির খুনের পুরো ভিডিও ক্লিপ কিন্তু আমার কাছে আছে। এবার আপনি আপনার কোম্পানির বরখাস্ত লেটারটা রেডি করুন, আর আমি আপনার কারবারে কেরোসিন ঢালার ব্যবস্থা করছি। কেমন? না না ম্যানেজার, তুমি এটা করতে পারো না ম্যানেজার। কি হলো বাবা? ম্যানেজার কি বলে গেলেন? তাহলে আজই ওনাকে বরখাস্ত? না রে রোহন, না, ইচ্ছা থাকলেও আমি এ কাজ করতে পারছি না রে রোহন। আমার কুকর্ম আমার সব ক্ষমতা কর্ম করে দিয়েছে। তাই তো আজ আমি দত্ত ফ্যামিলির ভাগ্যাকাশে দেখতে পাচ্ছি কালো মেঘ। তাই আমাদের কোনো রেহাই নেই রে রোহন, কোনো রেহাই নেই। বাবা! খাওয়াটা বোধহয় একটু বেশি হয়ে গেল। তাও আমার বিউটি মায়ের জন্মদিনের খাওয়ান বলে কথা, যতটা পেটে ধরে তার ডবল খেয়ে ফেলেছি। আরে বাবা, আমি বুড়ো হলেও আমার মতো হজম শক্তি কি আর এই বিদ্যুৎ সুহানির আছে? তা বাবা, তুমি হঠাৎ এই খাওয়ার ছেড়ে উঠে এলে কেন বাবা? রান্না ভালো হয়নি বুঝি? দূর পাগলি রে, তোর হাতে রান্না কি কখনো খারাপ হয়েছে রে মা? তাই তো এই বয়সে ৬২ খানা লুচি
হালুয়া, কেজিখানে খাসির মাংস, খান 40 রসগোল্লা, দই রাবড়ি সব একসঙ্গে সাবার করে দিলাম। তবে কি জানিস রে মা, আর একটু খেতে পারতাম। তা খেলে না কেন বাবা? কি করে খাবো? তো যা যে আর চোখে বারবার দেখছে, আর কি জানো বিড়ি বিড়ি করে বলছে, মনে হয় খাবারের খোঁটা দিচ্ছি। কি কি বলে? তোমার খাবার খোঁটা দিচ্ছে? থাক মা থাক, এই নিয়ে তুই আর মন খারাপ করিস না। আরে বাবা বললে কি হবে, আমি একা সব খেলে হবে? ওরা তো খাবে না কি? আরে মাথা খারাপ নাকি? হ্যাঁ, আমি ওদের পরিষ্কার করে বলে দিয়ে এসেছি এই সব খাবার গেস্টের জন্য। ওরা যদি খেতে চায় 2-4 পিস আটা রুটি বানিয়ে খেয়ে নেবে। ঠিক বলেছিস মা, একদম ঠিক বলেছিস। বাড়িতে এত কিছু খাবার রান্না হলো, অথচ আমাদের ভাগ্যে শুকনো রুটি। আমরা কি আলাদা হয়ে গেছি বড় বউ? ওগো, আলাদা না হলেও আমাদের হাড়ি যে আলাদা হয়েছে গো। আমরা যে এখন গরিব, তাই বড় লোকের খাবার কি গরিবদের পেটে সহ্য হয়? বাহ বারে ভাগ্য, সারাটা জীবন নিজে পেট ভরে না খেয়ে ভাইয়ের মুখে ভালো ভালো খাবার তুলে দিয়ে এসেছি। নিজের পেটে পাতের মাছ মাংসটা ভাইয়ের পাতে তুলে দিয়ে তার খাবার দেখে আমি তৃপ্তির ঢেকুর তুলেছি, অথচ আজ সেই বড় ভাইয়ের ভালো ভালো খাবার দেখার মতো ভাগ্যটা আমার নেই। বাহ বারে ভাগ্য। চুপ করো, তুমি চুপ করো। এসো এসো খাবে, এসো না এসো। না, আমি খাবো না। আজ নীলাদ্রি বাড়িতে আসুক, তার মুখে এই শুকনো রুটিগুলো ছুঁড়ে দিয়ে বলবো, আমি কি এই বাড়ির কুকুর নাকি রে হতভাগা? আমি যে তোর বড় ভাই, আমি তো বহুদিন তোর মুখে ভালো ভালো খাবার তুলে দিয়ে এসেছি। তবু তুমি, তোমার কি লজ্জা বলতে কিচ্ছু নেই? সামান্য খাবারের জন্য এই সংসারে অশান্তি বাঁধাতে চাইছো? এত এত যদি ভালো ভালো খাবারের শখ, তো যাও বাজার থেকে নিজে সব ভালো ভালো এনে দাও। আমি তোমার জন্য চপ্প চস্য রান্না করে দেব। সে মুরতটাও তো নেই তোমার। না বড় বউ, আজ আমার আর সে মুরদ নেই। একদিন আমার সেই মুরদ ছিল। আজ আমি এই সংসারের একটা অকর্মণ্য বটবৃক্ষ, কিন্তু একদিন এই সংসারকে আমি ছায়া দিয়েছি, ঝড় বৃষ্টি থেকে তাদের আমি বাঁচিয়েছি। কিন্তু আজ এই সংসারে আজ আমি একটা অথর্মণ্য অকর্মণ্য হয়ে গেছি। সত্যি বড় বউ। ওগো তুমি চুপ করো। আজ আমার কোনো মুরদ নেই বড় বউ, কোনো মুরদ নেই। চুপ করো, এসো এসো এসো। খাবো বড় বউ, খাবো। আজ চোখের জলে ভিজিয়ে এই শুকনো রুটিগুলো চিড়ে চিড়ে খাবো। বিউটি, বিউটি, এই যা বিউটি, বাড়িতে এত লোকজনের রান্না হচ্ছে, অথচ দাদা শুকনো রুটি খাচ্ছে কেন? তা আমি কি খেতে বারণ করেছি নাকি? ওরাই তো বললো আমরা এত সব খাবার খাবো না, আমরা রুটি খাবো। কিন্তু কেন? হিংসে বাবাজি, হিংসে। তুমি এত টাকা খরচ করে আমার বিউটি মায়ের জন্মদিন পালন করছো, তাতে তোমার দাদা বৌদি হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে। কি বলছেন আপনি? শুধু তাই কি বাবাজি, তোমার দাদা এত টাকাগুলো নিয়ে এই যে রান্না বান্না করে খাচ্ছিল, সেটা নষ্ট করে দিয়েছে দেবে বলে কত কি বুদ্ধি করেছে জানো? কি দাদা বৌদি বলেছে কথা? শুধু কি তাই কি বাবাজি, কথাগুলো শুনে দুঃখে অভিমানে আমি হাত পেটা খেয়ে খাবার তালা থেকে উঠে পড়েছি। দাদা বৌদির এত বড় সাহস, তারা কেন আমার আত্মীয়কে অপমান করে? আজ আমি এদের শেষ থেকে ছাড়বো। আরে দাদা বৌদি, থাক থাক, আর বেকার মাথা গরম করে কাজ নেই, ছাড়ো না। না বিউটি,
ওদের ছেড়ে দিলে ওরা আবার পেয়ে বসবে, তাই আজ আমি ওদের উচিত শিক্ষা দেবো। শিক্ষার কোনো শেষ আছে রে ভাই? সময়ের কাছ থেকে শিক্ষা নেওয়াটাই হলো প্রকৃত শিক্ষা। তা বল কেন ডেকেছিস? আচ্ছা, তোদের সমস্যাটা কি বলো তো? আমি আমার রোজগারের টাকায় আমার স্ত্রীর জন্মদিন পালন করছি, তাতে তোমাদের এত হিংসা কিসের? হিংসে? হ্যাঁ, আমরা হিংসে করছি? তাই তো দেখছি। তোমাদেরকে রুটি খাবার দিতে গেলেও খাবে না, উল্টে বলে বেড়াচ্ছ আমার রুটি বানিয়ে খাবো। আশ্চর্য মানুষ তো তোমরা। কে আমাদের খাবার দিতে গেছিল রে নীলু? তোর বউ। ওকে একবার ভালো করে জিজ্ঞেস করে দেখ তো ভাই, খাবার দিতে গিয়েছিল না বলতে গিয়েছিল? এ খাবার তোমাদের জন্য নয়, সব গেস্টদের জন্য, সব গেস্টদের জন্য। না না না, মিথ্যে মিথ্যে কথা, তোমার বৌদি মিথ্যে কথা বলছে। না রে নীলু, আমরা কোনো মিথ্যে কথা বলছি না, বিশ্বাস কর। থামাও, আজ তো 7 দিন হয়ে গেল, কখনো কোনো খোঁজ পেয়েছো? না রে নীলু, আমি এই 7 দিন অনেক খুঁজেছি, কিছু কাকুনের কোনো খবর আমি পাইনি রে নীলু। আশ্চর্য, কাকুনের কোনো খোঁজ পাওনি, অথচ বাড়িতে বসেই জেনে গেলে কাকুন অন্তঃসত্ত্বা, আর তার জন্য ওরা 5 লাখ টাকা দাবি করেছে। ওরে না রে না, তা হবে কেন? গৌতম তো নিজেই বাড়িতে এসে বলেছে রে। তাছাড়া তুই তো ডাক্তারি রিপোর্টটা নিজেই দেখেছিস। ও সব রিপোর্ট ও সব ভাওতা, সব আপনারা ডাক্তারকে টাকা খাইয়ে রিপোর্টগুলো বানিয়েছেন। কাকুন তোমাদের সৎ বোন বলে তুই তাদের এত বড় ক্ষতি করলে, তোমাকে আমি পুলিশে দেবো। না না, ওসব পুলিশ টুলিশ করে কোনো কাজ নেই, তার চেয়ে বরং তুমি এদের দুজনকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। নীলু, দোহাই নীলু, তুই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিস না। এই বয়সে খেটে খাওয়ার মতো ক্ষমতা আমার নেই, হয়তো না খেতে পেয়ে আমি মরে যাব। তুই আমাকে 5টা দিন সময় দে, আমি ঠিক প্রমাণ করে দেবো। কাকুনকে আমি বিক্রি করে দিই। দোহাই তুই আমাকে থাকতে দে, তুই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিস না রে ভাই, তাড়িয়ে দিস না। ছাড়ো বলছি, ওরে নীলু, ছাড়ো। কি করলি রে নীলু? বড়দাকে তুই লাথি মারলি। আরে নেই তো বড় বউ, আমি যে নিজে হাতে ওর ওই হাত দুটো ধরে ওর ওই পায়ে যদি কোনো আঘাত লাগতো, আমি নিজে হাতে ওর ওই পাটা সেবা শুশ্রূষা করে দিতাম। আজ ওই পাটা কতখানি শক্ত সামর্থ্য পেয়েছে, ও তার পরীক্ষাটা ভালো করে নিল বড় বউ, ভালো করে নিল। ওগো, এরপরেও তুমি এখানে পড়ে থাকবে? না বড় বউ, অশ্রদ্ধার অন্ন খেয়ে বেঁচে থাকার চেয়ে ভিক্ষেজীবী অন্ন আমার কাছে অনেক ঢের ভালো, ঢের ভালো। তাই আজ আমার সংসার আকাশে যে কালো মেঘ দেখে আমি ভয় পেয়েছিলাম, ঘটে গেল বড় বউ, আর এখানে নয়। আজ আমরা এখান থেকে চলে যাব। ওগো, একটুখানি দাঁড়াও না গো, যাওয়ার আগে 7 পুরুষের ভিটেতে শেষ প্রণাম করে যায়। প্রণাম করে বাস্তু দেবী দাও গো বিদায়, দাও গো বিদায়,
হাজারো স্মৃতি কে করে ভুলি বলো সুখের তিথি চারিপাশে ছড়িয়ে আছে হাজারো স্মৃতি কে করে ভুলি বলো সুখের তিথি আত্মীয় পড়ে জন হলো যে পর এখন আত্মীয় পড়ে জন হলো যে পর এখন আর তোমাদের কিছু নাই দাও গো বিদায় এবার দাও গো বিদায় এবার প্রণাম করে বাস্তু দেবী দাও গো বিদায় এবার দাও গো বিদায় এবার দাও গো বিদায় এবার দাও গো বিদায় আরে লীলা বিউটি বিউটি দাদা বৌদি যে সত্যি সত্যি চলে গেল আমি কি তবে ভুল করলাম? না 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 তুমি কিচ্ছু ভুল করোনি তুমি একদম ঠিক করেছো না ঠিক করেননি, আপনারা আমাকে ঠকিয়েছেন। তুমি কাকন কোথায়? কোথায় আমার বাড়িতে সংসার করছো? কি কি বললে? আচ্ছা আমার দাদা কাকন কাকনকে তোমার কাছে বিক্রি করে দেয়নি তো? তখন তো আমি বিয়ে করে বাড়ি নিয়ে গেছি। বিয়ে করে? শুনলে বিউটি শুনলে, দাদা কাকনকে বিক্রি করে দেয়নি, অথচ অথচ দাদা আমি আমি অথচ ভুল বুঝে আমি কি ভুল করেছি? আচ্ছা তোমাদের মধ্যে কি কোনো সমস্যা হচ্ছে? কেন হবে না বলতে পারো? যদি কোনো ছেলে বিয়ের পর জানতে পারে তার স্ত্রী আগে থেকে প্রেগনেন্ট ছিল, তাহলে তার মনের অবস্থা কি হতে পারে সেটা নিশ্চয়ই তুমি মনে মনে ভালো আন্দাজ করতে পারছো। গৌতম, অবশ্য মানবিকতার খাতিরে আমি তোমার বোনকে মেনে নেবো বলে দাদাকে 5 লক্ষ টাকা দাবি করে গেছিলাম। কি বললে? তুমি দাদার কাছে 5 লাখ টাকা দাবি করেছিলে, অথচ আমি দাদাকে অবিশ্বাস করে ভুল বুঝে না কত কথা আমি বলেছি। আমি যে বড় ভুল করেছি, বড় ভুল। ওটা তোমাদের পারিবারিক সমস্যা, তোমরা পরে মিটিয়ে নেবে। আগে আমার 5 লক্ষ টাকা ছাড়ো। না আর কোনো টাকা টাকা হবে না, বিয়ে হয়ে গেছে, আর কোনো টাকা পয়সা আমরা দেব না। টাকা না পেলে আমি কিন্তু তোমাদের নামে প্রতারণায় মামলা করব। তোমার যা খুশি তুমি তাই করো, আগে কাকনের মুখ থেকে কথা বলে জানবো তোমার অভিযোগ কতখানি সত্য। আগে কাকনকে আমাদের সামনে হাজির করবে। না, টাকা না পেলে কাকনকে তোমাদের সামনে হাজির করবো না, বরং কাকনকে কেটে কুচি কুচি করে নদীর জলে আমি ভাসিয়ে দেবো। হ্যাঁ, কথাটা কিন্তু তুমি মনে রাখবে। আরে হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, ওরকম মেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। একটা কথা মনে রেখো, কাকন আমার বোন, আর আমার বোনের যে ক্ষতি করবে তাকে আমি কিছুতেই ছাড়বো না। কি তুমি এই সময় কোথায় চললে? তোমাদের প্ররোচনায় যাদেরকে আমি দানব আর দানবী সাজিয়ে এই সংসার থেকে আমি তাড়িয়ে দিয়েছি, আজ আমি সেই দেব দেবীকে আমি আমার এই সংসার মন্দিরে ফিরিয়ে আনতে চললাম। না, জেনে ফেলেছি, ওদের সব ষড়যন্ত্র জেনে ফেলেছি। ওরা ওরা আমাকে জোর করে অন্য কোথাও পাচার করে দিতে চাইছে, জোর করে কোথাও পাচার করে দিতে চাইছে। পাচার নয়, তোমাকে পুরোপুরি বিদেশে পার্সেল করে দেওয়া হবে। কেন
কারণ তুমি পোজ মেনে আপোষ করে আমাদের সাথে কাজ করেনি বলে, কারণ তোমার মতো একগুঁয়ে মালটাকে আমরা একেবারে বিদেশে পার্সেল করে দেবো। আর তার আগে তোমাকে নিয়ে একটু মোজ করে নিয়ে मौज के लिए माल को जरूर चाहिए। हाँ हाँ जो चाहे माल को माल, इसलिए अभी ये माल आनिए चाहिए क्योंकि साली का राजी होच्छे ना। होबे होबे होबे, इसलिए हमेशा चाबुक देख साली को राजी को होते पारिस बे चौगड़े, हमारे दोस्तर बात मान ले, नहीं तो बहुत पछतावे। हमार बात मान ले बहन, इसको हालात अंधे पड़िया बोगा कांदरे माफिक पड़िया छाड़ दे। আমি রাজি, কিন্তু হ্যাঁ, কিন্তু একটা শর্তে। কি শর্ত? একটা শর্ত হলো আমরা তিনজনে একসাথে মজ মাস্তি করবো। হ্যাঁ 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 আমরা রাজি। তাহলে মেলাও হাত। झिमझिम করছে কেন? আমি শালা সোজা দাঁত বাজছে না শালা। করে পারবি শালা, আমরা তো মালের সাথে নেশার গোলি খাইছি। গোলি কি বললি রঙ্গেল? শালা নেশা গোলি খেয়ে দিয়েছিস? বাহেন কান্দে পড়িয়া বোগা কান্দে রে। বাহেন এ তোর যত ক্ষতি করেছে उससे भी ज्यादा तू बदला लिए ले बहन, बदला लिए ले। एले ওই জানোয়ার, ওই কি ভেবেছিস? কি ভেবেছিস নারী মানে ভোগ বিলাসের সামগ্রী? নারী পশু না, নারী মানে ভোগ বিলাসের সামগ্রী না। হচ্ছে তোকে সেটা আমি বুঝিয়ে দেব।
বদলা বেড়েছি। ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ওর হাতটা ছেড়ে দাও ম্যানেজার। ও আমার ভাবি পুত্রবধূ, একটা বাইরের লোক আমার ভাবি পুত্রবধূর উপর হাত দিক, এটা আমি পছন্দ করি না। ভাবি পুত্রবধূ, কিন্তু আপনি কি জানেন ওর আসল পরিচয়? বেশি কিছু জানার প্রয়োজন নেই, তবে এটুকু জেনেছি ও তোমার কোনো মাস্তুতো বোন নয়। এত কিছু যখন জেনে গেছেন তাহলে আরেকটু জেনে যান স্যার। ও আসলে কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে নয়, ও একটা কলকা। এবার ভেবে দেখুন একটা কলগালের সঙ্গে আপনার ছেলের বিয়ে দেবেন কিনা? না না, কখনো না। একটা নোংরা মেয়ে এই ফ্যামিলির বউ হতে পারে না। আর তাছাড়া আমি জানি রূপসা রূপসা তেমন মেয়েই নয়। বলো রূপসা, তুমি যদি সত্যি রোহনকে ভালোবেসে থাকো তাহলে বলো, ওই রোহনের দিব্যি দিয়ে বলো তুমি কলগাল নয়। না, আমি আমি রওনা দিব্যি দিয়ে মিথ্যা কথা বলতে পারবো না স্যার। আমি স্বীকার করছি, ও যা বলছে ও সত্যি বলছে, ও সত্যি বলছে। কি কি বললে? তুমি একটা কলগাল? রোহন এতদিন একটা নোংরা মেয়ের সাথে কেন কেন এসেছিলে? কি উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছিলে? আপনার ছেলের ক্ষতি করতেছে। ওই লোকটা আমাকে টাকার লোভ দেখিয়ে এখানে পাঠিয়েছিল আপনার ছেলের ক্ষতি করতে। এখানে এসে আমি জানতে পারলাম এত ভালো মানুষটা যদি আমি ক্ষতি করি তাহলে ঈশ্বর আমাকে ক্ষমা করবে না, আমাকে ক্ষমা করবে না। তাই আমি বেরিয়ে যাও, নইলে বেরিয়ে যাও এখান থেকে, নইলে পুলিশ দিতে আমি বাধ্য হব। দেখলে তো রূপসা, তুমি আমার কারবারে কেরোসিন ঢালতে চাইছিলে, উল্টে তোমার কারবারে কেরোসিন পড়ে গেল। এবার চলো তোমাকে আমার পুরনো আস্থায় দিয়ে যাবে। রূপসা কোথাও যাবে না। রোহন, তুই জানিস ওই মেয়েটা কে? জানি বাবা, তোমাদের সব কথা আমি শুনেছি। রূপসার পরিচয় যাই হোক না কেন, ওর সঙ্গে মিশে আমি এটুকু বুঝেছি যে ওর মনে কোনো পাপ বা কলঙ্ক থাকতে পারে না, তাই আমি ওকেই বিয়ে করব। তোমার কোনো আপত্তি আছে? না রে রোহন, না। তুই যখন সহজ সরল মেনে সবকিছু মেনে নিয়েছিস, তখন আমি আবার আপত্তি করব কেন বল? যা সালা, এ তো দেখছি আমে দুধে মিশে গেল। এবার বলুন তো মিস্টার লাইরি, আমার কি ক্ষতি করার জন্য রূপসাকে আমার এখানে লাগিয়েছিলেন? দেখো ভাই রোহন, আজ যে চোখের সামনে ড্রামাটা তুমি দেখছো তাতে হয়তো আমি একটু অভিনয় করছি, কিন্তু এই ড্রামার আসল রাইটার হলেন তোমার বাবা। মানে তো এত তোমাদের ফ্যামিলিতে অনেক গোপন এবং নির্মম ইতিহাস চাপা পড়ে আছে, আর সেটা যাতে তুমি কোনোদিন জানতে না পারো তার জন্য মদ আর মেয়ে ছেলে দিয়ে বেশ করে রাখার জন্য একটা মেয়ের খোঁজ করতে বলেছিল। আর আমি শুধু তোমার বাবার কথা মতো কাজ করে গেছি। মিথ্যা কথা! আরে বলতে দিন না স্যার, সত্যি কে মিথ্যা সেটা তো পরেই প্রমাণ হবে। আর রোহন, যেটা বলছিলাম, আজ 15 বছর ধরে তুমি জেনে এসেছো তোমার জ্যাঠামশাই নিরুদ্দেশ হয়ে গেছে। আসলে কথাটা সম্পূর্ণ মিথ্যা। তোমার বাবা পুরো প্রপার্টি আত্মসাৎ করার জন্য তোমার জ্যাঠামশাইকে খুন করে গুম করে দিয়েছে। আর তোমার জেঠিকে খুন করে রাহুলকে ফাঁসিয়েছে। এই দেখো তার ছবি। এ কি বাবা জেঠিমাকে গলা টিপে খুন? বাবা তুমি এত নিষ্ঠুর! মিথ্যা মিথ্যা দিরন বিশ্বাস করে না, সম্পূর্ণ মিথ্যা মিথ্যা। তুমি
তুমি আমার বাবা ছেলের মধ্যে একটা বিরোধ বানাতে চাইছো, তোমাকে খুন করবো। ইউ লায়ার! খবরদার! পিস্তল দीजिए साहब, नहीं तो हमें गोली चालिए दिबे। এই সময় তোমার ভীষণ প্রয়োজন, তুমি না এলে এরা হয়তো আমাকে খুন করে ফেলতো। नहीं साहब, আমি আপনার বডিগার্ড আছে, इसीलिए আপনার জান বাঁচানো আমার ডিউটি আছে। তো বলেন সাহেব, আপনি পারমিশন দিলে এ বাপ বেটাকে একেবারে খতম করে দিবেন? আমাকে তুমি খুন করতে পারবে? আমি না তোমায় দাদা বলে ডেকেছি। খামোশ! আমি কারোর দাদা নই, কারোর ভাই নই, আমি সির্ফ এই সব কা বডিগার্ড আছে। আপনি ছোকরিকে নিয়ে যান সাহেব, আমি এদের ব্যবস্থা করছি। আমি যাবো না। তোর এত সুখের মরণ না, আর এক জায়গায় এতগুলো রস করলে আমি পাচার করবো। রূপসাকে ছেড়ে দাও বলছি। রূপসার কথা না ভেবে আগে নিজের কথা ভাবো। তুফান সিং! समझे গেছি বস। এই দোনো को একেবারে কেটে কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দে। তুফান সিং! আরেকটা সত্য খবর জেনে যাও রোহন, তোমার বাবা তোমার জেঠিমাকে খুন করেনি, খুনটা করেছি আমি। শয়তান কৌশিক লাহিড়ী, তুই তাহলে আসল কালপিট। তুমি আমাকে মেরে ফেলো, আমার ছেলেটাকে তুমি ছেড়ে দাও। তুফান সিং! না না তুফান সিং, আমাকে মারো, আমার বাবাকে ছেড়ে দাও, আমাকে মারো, আমাকে। আরে চুপ কর পাগলা। দাদা কি কখনো ভাইকে মারতে পারে? দাদা? তুমি আমাকে ভাই বলে ডাকলে? কে তুমি? দাদা? কে দেখ আমি কে? দাদা, তুমি বেঁচে আছো দাদা? দাদা! দাদা, দাদা! বেঁচে আছি রে ভাই। ওই শয়তান কৌশিক লাহিড়ীকে শাস্তি দেওয়ার জন্য ঈশ্বর এখন আমায় বাঁচিয়ে রেখেছেন। তুমি এভাবে মুখ ফিরে আছো কেন? আমি বেঁচে আছি জেনে তুমি বোধহয় খুশি হওনি। রাহুল, একথা বলে তুই আমাকে লজ্জা দিস না রাহুল। একটা খুনির সাথে হাত মিলিয়ে তোকে আমি খুনের দায়ে জেলে পাঠিয়েছিলাম, আর একথা ভাবলে আমার মরে যেতে ইচ্ছা করছে না রাহুল। তুমি মরবে কেন কাকা? এবার তো মরবে ওই শয়তান কৌশিক লাহিড়ী। ওকে আমি এমন ভাবে মারবো যা কোনোদিন কল্পনা করতে পারেনি। কিন্তু আমার রূপসার কি হবে দাদা? ওই শয়তানটা যদি রূপসার কোনো ক্ষতি করে দেয়? পারবে না, কারণ কৌশিক লাহিড়ী আর তার পুরো গ্যাংটাকে আমি ঘিরে ফেলার জাল ছড়িয়ে দিয়েছি। আজ এখানেই ওকে আমি শেষ করে দিতে পারতাম, কিন্তু তাতে কাকনের হয়তো বড় ক্ষতি হয়ে যেতে পারত। তাই রূপসাকে আমি ওর হাতেই ছেড়ে দিলাম। এবার রূপসার কাকনকে উদ্ধার করতে ওর উপর আমি চরম আঘাত আনবো। শুধু তুমি একা নয় দাদা, ওই শয়তানটাকে আঘাত করতে আমিও তোমার সঙ্গে যাব। না রে রাহুল না, তুই যাবি কেন? আমিও যাব। আমি যে মাফ করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে ওই শয়তানটাকে আমি নিজের হাতে শাস্তি দেব। শয়তান কৌশিক লাহিড়ী, আমরা আসছি। দেখলি না তোর মা, এই বাঁকা বাকলির একটা চালেই তুই কেমন ভিখারি থেকে রাজরানী হয়ে উঠলি। তুমি ঠিক বলেছো বাবা, তোমার কথাই সত্যি। সেদিন তোমার কথা শুনেছিলাম বলেই আজ আমার এত সুখ, এত ঐশ্বর্য। বাবা, সেদিন তোমার কথায় আমি ওই মিথ্যে অন্তঃসত্ত্বার নাটকটা করেছিলাম বলে আজ আমার হাতে এত সম্পত্তি, এত সুখ, এত ঐশ্বর্য। তারপরে সেই বাথরুমে পড়ে গিয়ে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার বুদ্ধিটা কেমন দিলাম বল। তাতে নীলাদ্রি বুঝতেই পারলো না যে তোর পেটে কোনো বাচ্চাই ছিল না। উল্টে নীলাদ্রির চোখে ও যা চক্ষু শুল হয়ে গেল। আমি কেমন এক ডিলে দুই পাখি মারলাম বল। কি ওদের সেই সেদিনের অন্তঃসত্ত্বার গল্পটা তাহলে মিথ্যে ছিল? চমৎকার! আপনি তো দেখছি মস্ত বড় শিকারী, একেবারে এক ঢিলে দুটো পাখি মারতে পারেন, অপরের ঘাড়ে বন্দুক রেখে শিকারও করতে পারেন।
তোমার শরীরটা মনে খারাপ হচ্ছে। সেদিন আমাকে ফাঁসাতে তুমি অন্তঃসত্ত্বার নাটক করেছিলে, তাই না? লজ্জা করলো না নিজেই নিজেকে কলঙ্কিত করে সেই কলঙ্কের ভার আমার উপরে চাপিয়ে দিতে? তাই তাই তোমার তো বেঁচে থাকার কোনো অধিকার নেই, তোমাকে আমি মেরেই ফেলবো। বাবাজি, আমার মেয়েটা যে মরে যাবে। এর জন্য আমার সংসার গেছে, আমার দাদা বৌদি পর হয়ে গেছে, তাই ওকে আজ আমি মেরেই ফেলবো। না বাবাজি না, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। তুমি আমাকে মেরে ফেলো, আমার মেয়েটাকে রেহাই দাও, আমার মেয়েটাকে তুমি রেহাই দাও। না তো না, আমি তোমাকে বলছি বাবার কোনো দোষ নেই, যা অন্যায় করেছি সব আমি, আমার দোষ, তুমি আমাকে ক্ষমা করো। বিউটি, আমার মেয়েকে ছেড়ো, আমি তোমাকে পায়ে পড়ছি বাবাজি। তোমরাই যখন তোমাদের নিজেদের ভুল বুঝতে পেরেছো, আর এরপরে আমরা আর কিচ্ছু বলার নেই। দাদা বৌদি, আমরা থাকতে আসিনি রে ভাই, একটা মহা বিপদের কথা তোকে জানাতে এসেছি। আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব রে ভাই। না না, তোমরা কোথাও যাবে না। আমাদের জন্য তোমার অনেক ক্ষতি হয়েছে, তোমার ঘর ছাড়তে হয়েছে, আমি তোমার পায়ে পড়ছি, আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো। ওরে, তোরা চাইলে কি আমরা মানা করতে পারি? দাদা দাদা, আমায় ক্ষমা করো দাদা। থাক বৌমা, কারোর উপরে কোনো অভিযোগ আমার নেই। সত্যি সত্যি তুমি নীলকণ্ঠ, সংসারের সবটুকু বিষ কণ্ঠে ধারণ করে নিয়ে এই সংসারটাকে তুমি রক্ষা করে দিলে। মিশু বাবা, না রে মা না, আর আমি এখানে থাকবো না, আমি আর এখানে থাকবো না। আছে আমার মতো মহাপাপীর ছায়া লেগে ওদের সংসারে আমার কিনা বড় অঘটন ঘটে যায়, তাই আমি সবার কাছে আজ ক্ষমা চেয়ে নিয়ে চিরদিনের মতো এখান থেকে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় একটা কথা মনে মনে বিশ্বাস করে বলে যাচ্ছি, যে সংসারের বউয়েরা তাদেরই বাবা মার কথাই চলে, সে সংসার কখনো সুখের হয় না। সুখের হয় বাবা, কি হয়েছে রে নীলু, কি হয়েছে? আমাদের জন্য বুঝি তোদের সংসারে নতুন কোনো অশান্তি? আমাদের জন্য নয়, বরং তোমাদের জন্যই আজ সংসারে আজ বড় অশান্তি, দুর্ভোগ। তুমি আমাদেরকে ক্ষমা করো দাদা, আমি তোমাদেরকে তাড়িয়ে দিয়েছি দাদা, ক্ষমা করো। ক্ষমা করার সময় এটা নয় রে ভাই, আজকের বড় বিপদে তোর কাছে ছুটে এসেছি। কাকুনের বড় বিপদ। কাকুনে কি হয়েছে দাদা? হ্যাঁ রে ভাই, তোর কথাই সত্যি, কাকুনকে ওরা বিক্রি করে দিয়েছে। হ্যাঁ রে ভাই। গৌতম কাকুনকে? গৌতম নয়, ও একটা মুসলমান যুবক, বিয়ের বাহানায় ও কাকুনকে বিয়ে করে নিয়ে একটা শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে। কিন্তু এসব কথা তোমরা জানলে কেমন? ওই যে রাস্তায় আমাদের সঙ্গে রাহুলের দেখা হয়, রাহুল আমাদেরকে সব কথা বলেছে। রাহুল বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে, সে পাঞ্জাবির বেশ ধরে ছদ্মবেশে লুকিয়ে আছে পুলিশের ভয়ে। তোমরা দেরি করছো কেন? যাও, কাকুনকে এই বিপদ থেকে তোমরা উদ্ধার করো। কিন্তু কোথায় খুঁজবো কাকুনকে? কোথায় আছে বাসে? রাহুল আমাদের সব ঠিকানা দিয়ে গেছে, চল কাকুনকে এখন উদ্ধার করতে হবে, চল আমরা কাকুনকে তাড়াতাড়ি উদ্ধার করে নিয়ে আসি। তাই চলো দাদা, তাই চলো। কাকুনকে যে কোনো প্রকারে আমাদের উদ্ধার করতে হবে, আর সেই সাথে উসমানকে দেবো আমরা চরম শাস্তি। কাকুন আসছি। শয়তানি
একটা মেয়ের সর্বনাশ আমি কিছুতেই দেখতে পারবো না বলে আমি তাকে মুক্তি দিয়ে তার প্রেমিক রোহনের কাছে তুলে দিয়েছি। এর মূল্য তোকে ভীষণ ভয়ঙ্কর ভাবে চোকাতে হবে। কি করবি তুই? কি করবি তুই জানোয়ার কোথাকার? হ্যাঁ, আমাকে মেরে ফেলবি? মরতে আমি আর ভয় পাই না। শোন রে জানোয়ার, শোন, তোর এই ওসমানকে, তোর ওই চেলাকে আমি অতিরিক্ত নেশার ওষুধ খাইয়ে গলা টিপে খুন করেছি। শয়তানি! কি বললি? তুই ওসমানকে মেরে দিয়েছিস? তোকেও আমি খুন করব। मुझे भी खून करो साहब, क्योंकि उस खून के लिए हमें भी उसको साथ दिया थे। কিন্তু কেন ওসমানকে? ও আমার কাকন বেনকে বেইজ্জত করতে চেয়েছিল। এ তোর কাকন বই না? দেখ তোরই চোখের সামনে তোর বইনকে আমি কি হাল করি। চল छोड़ दे, उसको छोड़ दे, नहीं तो साथों के हमी खून कर दबाओ। দাদা, আরে এটা তুমি কি করলে? কেন করলে? কেন? तू भाग जा बहन, দাদা, भाग जा, দাদা, केवल पूरे पारिस यहाँ से भाग जा। দাদা, আমি कोई भय বহুবার আমার কাছ থেকে পালাতে চেয়েছিস। তোকে আমি বহুবার কাছে যেতে চেয়েছি কিন্তু সে সুযোগ আজ তোকে আমি এখান থেকে যেমন করে হোক নিয়ে যাব। চলে আয় শয়তানি, চলে আয়। कोई मेरे बहन को बचा लो। कोई मेरे কে আমার চিৎকার করছে? তবে কি কাকন? কিন্তু কাকনকে আমি কোথায় বাঁচাই? রঙিন, তোমার কি হয়েছে? ওই শয়তান কৌশিক লাইনে আমাকে গুলি মেরে কাকনকে নিয়ে গেছে সত্যানাশ করতে। না, जल्दी जाओ दोस्त, जल्दी जाओ, काकन को तुम बचा लो दोस्त, बचा लो। अलविदा ना। मेरा दोस्त, अलविदा। না রঙিন, না, আমার জন্য তোমার এই অবস্থা। তোমার কাছে আমি বড়ই ঋণী হয়ে গেলাম। কিন্তু কাকনকে আমি কোথায় বাঁচাই? কোথায় আছে কাকন? কাকন, কাকনকে আমি কোথায় উদ্ধার? আরে মিষ্টি, দেখতে যেমন সুন্দর তেমনি ওর যৌবনটাও ভারী মিষ্টি। তার ওই যৌবনের সবটুকু মধু চুষে নিয়ে ওকে আমি একেবারে চোবড়া বানিয়ে দিয়েছি। যাও তুফান সিং, যাও, ইচ্ছে হলে তুমি কাকনের ছোবড়াটা চুষে নিতে পারো। শয়তান কৌশিক লাহিড়ী, ওই কাকন আমার প্রেম, আমার ভালোবাসা। কে তুমি? দেখ, আমি কে? রাহুল বাবু, আরে জানোয়ার, ভেবেছিস মিথ্যে খুনের দায়ে আমাকে সারা জীবন জেলের মধ্যে আটকে রাখবি? না রে, না, তোর পারবি না। আর তোর দিন শেষ, তাই তোকে আজ আমি আমার ভুল হয়ে গেছে, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও তুমি। তুই আমার মাকে খুন করেছিস, হ্যাঁ? তার শোধ আমি তোকে নিলাম। আর এটা হলো আমার কাকনকে আমার থেকে আলাদা করে দেওয়ার প্রতিশোধ। কি করলে দাদা? তুমি নিজে হাতে আইন তুলে নিলে, এবার সে তোমার জেল হয়ে যাবে। রাহুলের আর জেল হবে না, তাই এই খুনের দায় আমি নিজের মাথায় তুলে নিলাম। কাকা, এই শয়তান কৌশিক লাইনকে আমি খুন করেছি, আমি। কাকা, কৌশিক লাইনের খুনের অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। ইউ আন্ডার অ্যারেস্ট। কিন্তু এই কলঙ্কিনী কাকনের কি হবে? আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না। আমি এই নোংরা জীবন একেবারে শেষ করে দেব আত্মহত্যা করে। না কাকন, না,
আমি তোমাকে আত্মহত্যা করতে দেব না। ঠিক বলেছিস রাহুল, ঠিক বলেছিস। আজ আমার সংসার আকাশে সমস্ত কালো মেঘ সরে গেছে রে। তাই আমি আবার বলছি রাহুল, যে শয়তান ওই কাকনকে কলঙ্কিত করেছে, সেই শয়তানের রক্ত দিয়ে ওই কাকনের স্মৃতিতে পরিয়ে দিয়ে তুই কাকনকে কলঙ্ক মুক্ত কর। হ্যাঁ, চেনা দুনিয়া অচেনা যেন সংসারে, চেনা দুনিয়া অচেনা যেন প্রেম প্রীতি আমি আপনার জন নেই কো আপন সংসারে আজ কাল